আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানের সাথে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধকে সফল বলে আখ্যা দিয়ে ইরানের সাথে দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত 62 জন নিহত, দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল, অনাহার অপুষ্টির চারিদিকে। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পাকিস্তানের বেলুচিস্তানে মাস্তং জেলায় এক অভিযানে সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি, দেশটির সেনাবাহিনীর একজন মেজর সহ নিহত 5। ভারতের ছত্তিশগড়ে 66 জন মাওবাদী বিদ্রোহী আত্মপক্ষ সমর্থন করেছে। আত্মসমর্পণকারী 66 জন মাওবাদীদের মধ্যে 49 জনের মাথার দাম ছিল 2,27 লাখ রুপি। সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত কোন দিকে যাচ্ছে? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানের সাথে দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইরানের সাথে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধকে সফল বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের নেতৃত্ব। দেশটির দাবি, এই অভিযানে কয়েকজন শীর্ষ ইরানি সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, দুর্বল করা হয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সবচেয়ে বড় সাফল্য হল যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক কেন্দ্রের ফর্দর উপর হামলার জন্য রাজি করানো হয়েছে। তবে যুদ্ধ থেমে গেলে উত্তেজনা কমেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমি গ্যাসের প্যাডেল ছাড়ার কোনো ইচ্ছা রাখি না। অর্থাৎ যুদ্ধের প্রস্তুতি বা আগ্রাসন বন্ধের কোনো লক্ষণ দেখাচ্ছে না তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখন নতুন করে আরেকটি বিধ্বংসী সংঘাতের সুযোগ খুঁজছে, যার মূল লক্ষ্য হবে ইরানকে দুর্বল করা বা পতনের দিকে ঠেলে দেওয়া। তবে এটি করতে গেলে তাদের আবারও যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে, যা বর্তমান পরিস্থিতিতে অনিশ্চিত। গত জুন মাসের মাঝামাঝি একটি আত্মসাৎ ইসরায়েলি হামলা থেকে শুরু হয় এই যুদ্ধ, যেখানে 1000-এরও বেশি ইরানি এবং 29 জন ইসরায়েলি নিহত হয়। ইসরায়েলের দাবি, এটি ছিল আত্মরক্ষামূলক হামলা। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করাই তাদের উদ্দেশ্য। তবে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি আবার হামলা করে আমরা এবার আরো শক্ত জবাব দেব। আমাদের সামরিক বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে গভীরে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। গাজায় দীর্ঘ হচ্ছে মৃত্যু মিছিল, অনাহার অপুষ্টির চারিদিকে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত 62 জন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে 19 জন ছিলেন খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। এছাড়াও চরম খাদ্য সংকটের কারণে আরো 2 জন মারা গেছেন অপুষ্টিজনিত কারণে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর 2023 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 115 জন ফিলিস্তিনি অপুষ্টিতে ভুগে প্রাণ হারিয়েছেন। এসব মৃত্যুর বড় একটি অংশ ঘটেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে, যার মধ্যে রয়েছে বহু শিশু। ইসরায়েল চলতি বছরের মার্চ মাসে গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং মে মাসের শেষ দিক থেকে সামান্য পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দেয়। এই অবরোধের ফলে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট ও ব্যাপক ক্ষুধার্ত পরিস্থিতি। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউ এক বিবৃতিতে জানায়, পরিবারগুলো ভেঙে পড়েছে। সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, অভিভাবকরা এতটাই ক্ষুধার্ত যে তারা আর সন্তানদের যত্ন নিতে পারছেন না। অপরদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওআইসিএইচএ জানিয়েছে, ইসরায়েল তাদেরকে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে আপেক্ষমান সহায়তার তথ্য যাচাই করতে দিচ্ছে না, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। গাজা শহর থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, মানুষ বাঁচার জন্য মরিয়া হয়ে উঠেছেন। খাবার ও ওষুধের অভাবে রোগীরা চিকিৎসাও নিতে পারছেন না। সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স ম্যাক্রো। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৃহস্পতিবার 24 জুলাই স্থানীয় সময় রাত 9:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক এক্স পেজে দেওয়া এক পোস্টে এই ঐতিহাসিক ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে ম্যাক্রো লিখেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত অস্থায়ী শান্তির ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিনি
রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। শান্তি সম্ভব ম্যাক্রো জোর দিয়ে বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের মুক্তি এবং বৃহৎ পরিসরে মানবিক সহায়তার আহ্বান জানাচ্ছি। ম্যাক্রো বলেন, লক্ষ্য হতে হবে ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা, এর কার্যকারিতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে সবার নিরাপত্তায় অবদান রাখার জন্য এর নিরস্ত্রীকরণ গ্রহণ এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এটিকে সক্ষম করা। ম্যাক্রো জোর দিয়ে বলেন, ফরাসি জনগণ শান্তি চায় এবং এটি অর্জনের জন্য ইসরায়েলি, ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরো বলেন, ফরাসিরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়, আমাদের ইসরায়েল, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের একসঙ্গে প্রমাণ করতে হবে শান্তি সম্ভব। ফরাসি প্রেসিডেন্ট আরো জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন, আমি তাকে চিঠি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি। আজ আমাদের দরকার বিশ্বাস, স্বচ্ছতা ও অঙ্গীকার। আমরা শান্তি অর্জন করব। পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসী তুমুল গোলাগুলি, মেজর সহ নিহত 5। পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় এক অভিযান দেশটির সেনাবাহিনীর একজন মেজর এবং নিরাপত্তা বাহিনী আরও একজন সদস্য নিহত হয়েছেন বৃহস্পতিবার 24 জুলাই। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের। এক বিবৃতিতে আইএসপিআর বলেছে, সন্ত্রাসীরা অবস্থান করেছেন এমন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দা ভিত্তিক অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। অভিযানের সময় 3 জন সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। তবে তুমুল গোলাগুলির সময় মেজর জিয়াদ সেলিম আওয়াল নিহত হয়েছেন। তিনি তার সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া তীব্র গুলি বিনিময়কালে সিপাহী নাজাম হুসেইন নিহত হয়েছেন। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তানের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। ভারতে 66 মাওবাদীর আত্মসমর্পণ। ভারতের ছত্তিশগড়ে 66 জন মাওবাদী বিদ্রোহী আত্মসমর্পণ করেছেন, পুলিশ জানিয়েছে। আত্মসমর্পণকারী 66 জন মাওবাদীর মধ্যে 49 জনের মাথার দাম ছিল 2,27,00,000 রুপি। পুলিশ জানিয়েছে, সিপিআইর সশস্ত্র শাখা পিএলজিও এর আত্মসমর্পণকারী 66 জন নেতাকর্মীর মধ্যে 27 জন নারী। বিজাপুরে 25 জন, দন্তেওয়াড়ায় 15 জন, কাকেরে 13 জন, নারায়ণপুরে 8 জন এবং সুগমায় 5 জন আত্মসমর্পণ করেছেন। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, সিআরপি এবং আইটিবিপির উদ্যোগে আত্মসমর্পণ হয়েছে বলে জানান বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব। মাওবাদী নেতা কর্মীদের মূল স্রোতে ফেরাতে গত বছর ছত্তিশগড় পুলিশ নিয়া পুলিশ প্রচার কর্মসূচি শুরু করেছিল। তার আগে 2020 সালের জুনে শুরু হয়েছিল লোন বাড়াতো পুনর্বাসন কর্মসূচি। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই গত মার্চে নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি 2025 ঘোষণা করেছিলেন। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত কোন দিকে যাচ্ছে? সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জেরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত শুরু হয়। এতে থাইল্যান্ডে অন্তত 12 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্যাংকক। তাদের মধ্যে 11 জনই বেসামরিক মানুষ। কম্বোডিয়ার পক্ষ থেকে এখনও হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে 100 বছরের বেশি সময় ধরে বিরোধ চলছে। ফরাসি ঔপনিবেশিক শাসকের এই দুই দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। 2008 সালে দুই দেশের বিরোধ তীব্র আকার ধারণ করে। কম্বোডিয়া বিরোধপূর্ণ সীমান্ত অঞ্চলে 11 শতকে নির্মিত একটি মন্দিরকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিলে এই পরিস্থিতি দেখা দেয়। থাইল্যান্ড এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। এরপর বিভিন্ন সময় সীমান্ত এলাকায় সংঘাতে দুই দেশের সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন।